নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের রাত্রিবেলা একা একা। বাড়িটা ভাঙাচোরা হলেও দোতলার একখানা ঘর মোটামুটি বাসযোগ্য আছে। একটা জানালায় কিছুই নেই, অন্য জানালায় লোহার শিক দেওয়া, দেওয়ালে চুনবালি খসে গেছে অনেক জায়গায়। মেঝেটা বেশ নোংরা, আর কোণে কোণে মাকড়সার জাল বুনেছিল, সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি। বিশ্বমামা তবু লম্বা নাকটা কুঁচকে বললেন, আরশোলার নাকি গন্ধ বেরোচ্ছে। এই গন্ধে আমার ঘুম আসবে না। বিশ্বমামা তার বিখ্যাত নাকে এমন সব গন্ধ পান যেটা আমরা পাই না। ঘরে ঢুকেই বিশ্বমামা মাকড়সার গন্ধ পেয়েছিলেন, যদিও মাকড়সার গায়ে কোনো গন্ধ থাকে কি না তা জানি না আমরা কেউ। যা হোক, জলে ফিনাইল মিশিয়ে ঘরটা ধুয়ে মুছে দেওয়া হলো। চরণ দাদার বাড়ি থেকে একটা খাটিয়া এনে পেতে দেওয়া হলো এই ঘরে। তার ওপর ধাপে ধাপে ফর্সা চাদর, একটা কুজো ভর্তি জল, ব্যবস্থার কোনো ত্রুটি নেই। এই বাড়িটার নাম মল্লিক বাড়ি। এককালে মল্লিকরা ছিল এই গ্রামের জমিদার। 30-40 বছর আগে তারা এই গ্রাম ছেড়ে পাকাপাকি চলে গেছে শহরে। তারপর থেকে বাড়িটা একটু একটু করে ধ্বংস হচ্ছে। এখন দূর থেকে পোড়ো বাড়ির মতো দেখায়, তবুও আজকালকার দিনে কোনো বাড়ি খালি পড়ে থাকে না। কেউ না কেউ এসে দখল করে নিতই। কিন্তু সন্ধ্যের পর এ বাড়ির ধারে কাছে কেউ আসে না, ভূতের ভয়। এমনকি এ গ্রামে এক জটাধারী নামে পাগল আছে, সে পর্যন্ত এখানে থাকতে পারেনি। সেই জটাধারী একবার এই দোতলার ঘরে শুতে এসে হঠাৎ বাবারে মারে বলে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়েছিল। বিংশ শতাব্দী শেষ হতে চলল, এখনও ভূতের ভয়। ভূত বলে কিছু আছে নাকি? চরণ দাদা এই গ্রামের স্কুলের হেডমাস্টার, লেখাপড়া জানা মানুষ। একসময় ভালো ফুটবল খেলতেন। একবার নন্দাদেবী পাহাড়ে অভিযানে গিয়ে চূড়ায় উঠেছিলেন। সেই চরণ দাদা বললেন, আরে আমিও কি ভূতে বিশ্বাস করতুম নাকি? আমাকেও রাত্রিবেলায় এইরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। আমাকে রাত্রিবেলা অন্য কোথাও যেতে বল, আমি একা একা চলে যাব। কিন্তু এই মল্লিক বাড়িটায় সত্যি সত্যি কী যেন আছে। হ্যাঁ, আমি নিজেই দেখেছি। বিশ্বমামা জিজ্ঞাসা করেছিল, তুমি কি দেখেছো নিজের চোখে? চরণ দাদা বললেন, বন্ধুদের সঙ্গে বাজি ফেলে আমি একবার ওখানে রাত কাটাতে গিয়েছিলাম, পারিনি। রাত্রির 10টা-11টা পর্যন্ত কিছুই হয়নি। কিন্তু যেই 12টা বাজলো, ও বাড়িতে কোনো ঘড়ি নেই, থাকতেই পারে না। তবু একটা দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজার শব্দ পাওয়া গেল, এবং সেটা ছিল সেই পাশের ঘর থেকে। তারপরেই পায়ের শব্দ। হঠাৎ দেখি ঘরের মধ্যে একটা লোক, বেশ দামি ধুতি পাঞ্জাবি পরা। আমি প্রথমে ভাবলুম চোখের ভুল না তো, ভালো করে চোখ কষলে দেখলুম সত্যিই একটা লোক দাঁড়িয়ে আছে, এগিয়ে আসছে আমার দিকে। আমি আর থাকতে না পেরে এক দৌড়। পরের দিন গিয়ে দেখি মেঝেতে এক বিন্দুও রক্ত নেই, পাশের ঘরে ঘড়িটাও নেই। এটা কি করে ব্যাখ্যা করব তা আমি এখনও জানি না। সেই দৃশ্যটা ভাবলে এখনও আমার বুক কাঁপে। বিশ্বমামা জানতে চাইলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো গল্প আছে। পুরনো জমিদার বাড়ি এইভাবে কেউ অত্যাচারিত হয়েছিল। চরণ দাদা বললেন, সে গল্প আমরা ছোটবেলা থেকেই শুনেছি। এই বাড়িতে জমিদারের ছোট ছেলেটি ছিল দারুণ অত্যাচারী। কত প্রজার বাড়ি ঘর সে নষ্ট করে দিয়েছে তার আর ঠিক নেই। বিশ্বমামা বললেন, অর্থাৎ গল্প হলো সত্যি? পুরনো ভাঙা বাড়ি সম্পর্কে এরকম একটা গল্প থাকে। অনেক দিন ধরেই শুনতে শুনতে মনে হয় সত্যি।
কেউ প্রথমেই একবার রটিয়ে দেয় যে ওই রকম একটা ভূত আছে। ভূত বলে আমার তো মনে হয় কিছুই নয়, এগুলো মনে মনে তৈরি করা ভূত। চরণদাদা বললেন, কিন্তু আমি যে নিজে দেখেছি। বিশ্বমামা বললেন, তা তো দেখতেই পারো। মরুভূমিতে গিয়ে মরীচিকা কে না দেখে বলো? চরণদাদা বললেন, তুমি ওই বাড়িতে একলা থাকতে পারবে রাত্রিরে? বিশ্বমামা বললেন, সে তো আমি তোমার কাছ থেকে শুনে শুনেই ঠিক করে ফেলেছি। আজ রাত্রিরে গিয়েই থাকবো। তোমরা ওই বাড়িটা সরিয়ে টরিয়ে স্কুল করতে পারো, কিংবা অন্য কিছু? আমি আর বিলুদা বায়না ধরেছিলুম বিশ্বমামার সঙ্গে থাকবো। আমাদেরও ভূত দেখার খুব ইচ্ছে হচ্ছে। বিশ্বমামা গম্ভীরভাবে বললেন, না, নীলু আর বিলুকে সঙ্গে নেওয়া যাবে না। তিনজনে মিলে আড্ডা মারলে মনটা একাগ্র হয় না, আর কিছু দেখা যায় না। যত ভূতের গল্প শোনা যায়, লক্ষ্য করে দেখবি সবাই একা একা ভূত দেখে, অনেকে মিলে একসঙ্গে ভূত দেখে না। রানীগঞ্জ থেকে ফেরার পথে আমরা চরণদাদাদের গ্রামে এসেছি বেড়াতে। এখানকার আম খুব বিখ্যাত। চরণদাদাদের বাড়ির পেছনে পুকুরে রয়েছে বড় বড় গলদা চিংড়ি। চরণদাদা হঠাৎ মত পাল্টে বললেন, না থাক বিশ্ব, তোমার যাওয়ার আর দরকার নেই। কি দরকার ওসব ঝঞ্ঝাটে? বিশ্বমামা বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? আমার ব্যাপারে ভয়ের কি আছে? আমি যাচ্ছি একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে। যদি সত্যি সত্যি একটা ভূত দেখতে পাই, তাহলে নতুন করে আবার বিজ্ঞান চর্চা শুরু করতে হবে। আমি জানি ভূত বলে কিছু থাকতে পারে না। ভূতটাকে দেখতে পেলেই জাপটে ধরে দেখতে হবে সত্যি সত্যি তার শরীর আছে না কল্পনা এটা। চরণদাদা বললেন, সে যদি তোমার কোনো ক্ষতি করে? বিশ্বমামা বললেন, ভূতে আবার কি ক্ষতি করবে? লোকে ভূত দেখতে পায় ভয়ে, কিন্তু ভূত কি কারুকে ছোঁয়? সেরকম তো শোনা যায় না। চরণদাদা বললেন, জটাধারী নাকি গলা টিপে ধরেছিল? বিশ্বমামা বললেন, সে তো একটা পাগল, সে যা খুশি বলতে পারে। না, শেষে ভূতের পক্ষে মানুষকে ছোঁয়া প্রায় অসম্ভব। সুতরাং বিশ্বমামার জন্যে সেই মল্লিকদের বাড়ি রাত কাটাবার সব ব্যবস্থা করে দেওয়া হলো। 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বিশ্বমামা বিশেষ একটা কবিতার বই, একটা টর্চ এবং একটা হ্যাচাকবাতি নিয়ে রওনা হওয়ার আগে বলে দিলেন, তোমাদের একটা ব্যাপারে সাবধান করে দিয়ে যাচ্ছি। মাঝরাত্রিরে তোমরা কেউ ভূত সেজে আমাকে ভয় দেখাতে যেও না। অনেক সময় চোর ডাকাতরা নিজেদের একটা আস্তানা গোপন রাখার জন্য এইসব বাড়িতে লুকিয়ে থাকে, অজ্ঞ লোকেদের ভয় দেখায়। সেরকম কেউ যদি আসে, তার কপালে বিপদ আছে। আমি সঙ্গে রিভলভার রেখেছি। আমরা খানিক দূর পর্যন্ত এগিয়ে দিলুম বিশ্বমামাকে। দরজা দিয়ে উনি একাই ভেতরে চলে গেলেন। একটু পরে দোতলার ঘরটার ভাঙা জানালা থেকে দেখা গেল হ্যাচাকের আলো। বিশ্বমামা জানালার কাছে দাঁড়ালেন। আমরা দেখতে পেলুম ওর সেলুলয়েড মূর্তি। চরণদাদাদের বাড়ি খানিকটা দূরে, সেখান থেকে মল্লিকপাড়া দেখা যায় না। কিন্তু রাত 9টার পরেই গ্রামের অধিকাংশ বাড়ির আলো নিভে যায়। দূর থেকেও বিশ্বমামার হ্যাচাকের আলো একটু একটু করে চোখে পড়ে। একটু পরেই সারা গ্রাম নিস্তব্ধ। কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বিশ্বমামা বললেন, আমাদের রাত জেগে অপেক্ষা করার দরকার নেই। উনি সারা রাত কবিতা পড়ে কাটিয়ে দেবেন, তাতে ভূতের চিন্তা মাথায় আর থাকবে না।
কবিতা পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় আসে না। যদি ঘুম এসে যায় সেই জন্য সঙ্গে নস্যি রেখেছেন, নস্যি টেনে ঘুম তাড়াবেন। আমরা শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম। পাহাড়েও নাকি অনেক সময় ভূতের ভয় থাকে। যেসব অভিযাত্রী ওই পাহাড়ে উঠতে গিয়ে বিপদে পড়েছেন তাদের কাউকে দেখা যায় চোখের সামনে। চরণদাদা অবশ্য সেরকম কিছু দেখেনি, আর কোথাও তিনি অবশ্য ভূতের ভয়ও পাননি। কিন্তু ওই মল্লিক বাড়িতেই বিলুদা আমাকে জিজ্ঞাসা করলো, নীলু, তুই পারবি এরকম বাড়িতে একা থাকতে? আমি বললুম, একা? তা পারবো না। নিজের বাড়িতেই একা একা শুতে এক এক দিন ভয় করে। চরণদাদা জিজ্ঞাসা করলেন, বিলু, তুই পারবি? বিলুদা বলল, বিশ্বমামা বড্ড গোয়ার, কেন আমাদের সঙ্গে নিল না? আমি রাত্রিরে কোনো অজানা বাড়িতে একা থাকার কথা ভাবতেই পারি না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। একটা কঙ্কাল কখনো হাঁটতে পারে না তা জানি। তার চোখ নেই, সে দেখতে পারে না, তার চিন্তা ভাবনা কিছু নেই, তার পেশি কিংবা স্নায়ু নেই, এসব জানি। তবু রাত্রিরে চোখের সামনে একটা কঙ্কাল দেখতে পেলে সব ভুলে গিয়ে ভয় পেয়ে যাব। আমি জিজ্ঞেস করলুম, কটা বাজে? চরণদাদা বালিশের তলা থেকে হাতঘড়ি বার করে গিয়ে দেখল 12:15। আমি বললুম, দূরে বিশ্বমামার হ্যাজাক বাতিটা যে মিটমিট করে জ্বলছিল সেটা আর তো দেখা যাচ্ছে না। বিলুদাদা বলল, চুপ চুপ, কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। চরণদাদা বললেন, বিশ্বর গলা নাকি? সবাই মিলে আমরা উঠে ছুট দিলাম মল্লিক বাড়ির দিকে। বেশি দূর আর যেতে হলো না। খানিকটা গিয়েই দেখা গেল বিশ্বমামা টর্চ জেলে দৌড়ে আসছেন এদিকে। আমাদের দেখতে পেয়ে বললেন, বাপ রে বাপ, উফ, ওখানে ঢোকা যায়? চরণদাদা ব্যর্থ হয়ে জিজ্ঞাসা করলেন, দেখলে? তুমিও তাহলে দেখতে পেলে? বিশ্বমামা বললেন, কি দেখব? ভূত? মানে সেই ছোট কুমারকে, সেই রক্তমাখা মুখ? ধুত, যত সব আজগুবি গল্প। ভূত বলে কিছু আছে নাকি? তাই ওসব আজে বাজে চিন্তাও আমার মাথায় আসেনি। ভূত তাড়াবার খুব ভালো ওষুধ হচ্ছে কবিতা পড়া। তাহলে তাহলে পালিয়ে এলে কেন? ভয়ের চোটে। তুমি ভয় পেয়েছ, তাহলে তুমিও শেষ পর্যন্ত ভয় পেলে। তা বলে অন্য কিছুতে ভয় পাবো না তা কি বলছি নাকি? কিসের ভয় পেলে? 12টার পরেই ওগুলো এলো। রিভলভার থাকলেও কোনো কাজে লাগলো না। কামান দেগেও ওদের দমন করা গেল না। ও বুঝেছি, মশা মারতে কামান দাগা? না, মশা নয়, আরশোলা। আমি বই পড়ছিলাম, হঠাৎ শুনি ফরফর শব্দ। আরশোলা উড়ছে, প্রথমে দু একটা, তারপর অসংখ্য। মাঝে মাঝে আরশোলার সারা ঘর উড়ে বেড়াবার শখ হয়। কোথা থেকে এত আরশোলা এলো কি জানি। আরশোলা গায়ে বসলে আমার ভীষণ ঘেন্না করে। সকালবেলা ওই ঘর ঝাড় দিয়ে নাকি অনেক আরশোলা ফেলে দেওয়া হয়েছিল। সেই রাগেই বোধ হয় ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। বিলুদা বলল, বিশ্বমামা, হঠাৎ অত আরশোলা? ভূতই তবে আরশোলার রূপ ধরেই আসেনি তো? বিশ্বমামা ধমক দিয়ে বললেন, ফের বাজে কথা। ভূত আবার কি? আরশোলা হচ্ছে আরশোলা। বিলুদা বলল, তোমার তাহলে বৈজ্ঞানিক পরীক্ষাটা পুরো আর হলো না, বলো? বিশ্বমামা বললেন, আর হবে না, আমার জরুরি কাজ আছে, কাল ভোরবেলায় কলকাতায় ফিরে যেতে হবে। হঠাৎ বিশ্বমামার কি জরুরি কাজের কথা মনে পড়ল কি জানি।
ভূত নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার ব্যাপারেও তার আর কোনো উৎসাহ দেখা গেল না। তো বন্ধুরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ভারী সুন্দর গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।